বহরমপুর সান্টা ফকিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা মাননীয় অধীর চৌধুরী মহাশয় বরণ করছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় মনোজ চক্রবর্তী মহাশয়কে। সেই সঙ্গে উত্তরীয় পড়িয়ে বরণ করছেন মাননীয় মনোজ চক্রবর্তী মহাশয়। তাকে উত্তরীয় পড়িয়ে মাননীয় ফিরোজা বেগম মহাশয়াকে ফিরোজা বেগম আমাদের সান্টা ফকিয়ার যিনি আলোক মাননীয় মাননীয় জয়ন্ত দাস, মেহবুজ আলম, মাননীয় মেহবুজ আলম, মাননীয় জয়ন্ত দাস, সকলকে আমাদের উদ্বোধন হিসাবে উপস্থিত হয়েছেন, তাদেরকে বরণ করা হলো। এবারে পুষ্পস্তবক তুলে দিলেন আমরা আমাদের অতিথিদের বরণ করে নিচ্ছি। বহরমপুর সান্টা ফকিয়া ক্লাবের পক্ষ থেকে একটি মেমেন্টো তুলে দেওয়া হচ্ছে। বহরমপুর সান্টা ফকিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা তুলে দিচ্ছেন শ্রী রত্নদীপ মিশ্র, সম্পাদক, বহরমপুর সান্টা ফকিয়া ক্লাব। মাননীয় সম্পাদক রত্নদীপ মিশ্র, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বহরমপুর সান্টা ফকিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা মাননীয় অধীর চৌধুরী মহাশয় তার হাতে মেমেন্টো তুলে দিলেন। রত্নদীপ মিশ্র, সম্পাদক, বহরমপুর সান্টা ফকিয়া। শ্রী অসীম কুমার রায়, আলোক শিল্পী শ্রী অসীম কুমার রায়, তাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রী অসীম কুমার রায় আমাদের মধ্যে উপস্থিত আছেন। তিনি সেই শিল্পী যিনি G20-র আলোকসজ্জা করেছেন। এছাড়াও দেশে বিদেশে তার আলোকসজ্জা বহু প্রশংসিত। শ্রী অসীম কুমার দেকে আমরা মঞ্চে যাচ্ছি। মাননীয় অসীম কুমার দে মহাশয়, তাকে মাননীয় অসীম কুমার দে মহাশয় তার হাতে তুলে দিচ্ছেন, স্মারক তুলে দিচ্ছেন মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী। তাকে বরণ করে নিলেন বহরমপুর সান্টা ফকিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, যার পৃষ্ঠপোষকতায় আমাদের এই পুজো। তিনি আমাদের সকলের প্রিয় ডক্টর অতসী চৌধুরী। এবারে আমরা কিছু কথা শুনে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন বহরমপুর সান্টা ফকিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা মাননীয় অধীর চৌধুরী মহাশয়। সকলকে নমস্কার জানিয়ে আমি বক্তৃতা শুরু করছি। আমাদের 48তম বর্ষ। এবার আমাদের ভাবনা হচ্ছে সিপাহী বিদ্রোহ। আপনাদের সকলের প্রিয় দাদা এসছে, এখানে উপস্থিত হয়েছে। আমি প্রথম বক্তৃতা দিচ্ছি, তো ভালো দিতে পারবো না, বললো তাই দিলাম, ক্ষমা করবেন, মাঝে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য।
এইবারে কিছু কথা শুনে নেব আমাদের। তার আগে জজ কোর্টের পক্ষ থেকে শুভমরা উপস্থিত হয়েছে, তারা কিছু স্মারক দাদার হাতে তুলে দেবে মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরীর হাতে জজ কোর্টের ছেলেদের পক্ষ থেকে। এবারে আমরা কিছু কথা শুনে নেব বহরমপুর স্টার্টআপ প্রক্রিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা মাননীয় শ্রী অধীর চৌধুরী মহাশয়ের কাছে। আজ এই শুভ সন্ধ্যায় সান্টা ফাকিয়া ক্লাবের উদ্যোগে এই এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায়, তাদের আন্তরিকতায় প্রতি বছরের মতন এবারেও শ্রী শ্রী শ্যামা মায়ের মূর্তি উন্মোচন এবং সেই সঙ্গে সঙ্গে আজকে পুজোর উদ্বোধন হতে চলেছে। সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যে 7টায়। প্রায় 1 ঘন্টা মতন বিলম্ব হয়েছে আমাদের। রাস্তায় জ্যাম, ট্রেন চলাচল বেড়ে গেছে বহরমপুর শহরের উপর দিয়ে, ফলে সেখানেও ট্রাফিক জ্যামের শিকার। তাই মনে করলেও নির্ধারিত সময় এখানে আসতে পারেনি, তা সত্ত্বেও আপনারা এখানে উপস্থিত হয়ে আছেন। আমাদের এই বিলম্বের কারণে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকে অনেক কিছু বলতেন, আজকে তাদেরকে বলার সুযোগকে আজকে তাদের কাছে বঞ্চিত করা হলো। খারাপ লাগছে। আমাদের মাঝে প্রত্যেকবার আসতেন স্বামীজি, সেই স্বামীজিও আজকে সন্ধ্যে থেকে অসুস্থ হয়ে পড়ায় তাকেও আজকে আমরা এখানটায় উপস্থিত করতে পারলাম না। কিন্তু সর্বোপরি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির উপরে আর কারো কোনো উপস্থিতি প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সেই সুবাদে যেভাবে আজ এখানে সর্বস্তরের মানুষ পুজো আরম্ভের দিনে উপস্থিত হয়েছেন, তাতে আমরা আহ্লাদিত, আমরা উৎসাহিত, আমরা অত্যন্ত গর্বিত। একটু আগে আমাদের যে এই সান্টা ফাকিয়া ক্লাবের এবারের পুজোর যিনি জেনারেল সেক্রেটারি, আমাদের সকলের ভাই, সকলের অত্যন্ত প্রিয় টুবাই, সে আপনাদেরকে বলেছে যে সিপাহী বিদ্রোহের এই প্যান্ডেল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এর থিম হচ্ছে সিপাহী বিদ্রোহ। মুর্শিদাবাদ এমনি ইতিহাস প্রসিদ্ধ এক জেলা। বলা হয় মুর্শিদাবাদ ইজ এ ট্রেজার ট্রোভ অফ হিস্ট্রি, ইতিহাসের আকর্ষণী মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদেরই যে এলাকায় পুজো হচ্ছে গোরা বাজার, বহরমপুর শহরের একটা অংশ। বলা হয় যে নবাব সিরাজদৌল্লার কাছ থেকে যখন ব্রিটিশরা ক্ষমতা কেড়ে নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে 1757 সালে, তখন বাংলা বিহার উড়িষ্যার নবাবের পতন হলো এবং ব্রিটিশের হাতে চলে গেল সারা বাংলা বিহার উড়িষ্যা। ধীরে ধীরে, একদিনে নয়, কিছু বছরের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে নবাব সিরাজদৌল্লাকে তাড়ানোর পর, তাকে হত্যা করার পর, আর যাতে মুর্শিদাবাদ থেকে, অর্থাৎ সেদিনের রাজধানী মুর্শিদাবাদ, আজকে যা লালবাগ, সেখান থেকে যেন ব্রিটিশ বিরোধী কোনো ষড়যন্ত্র বা কোনো প্রচেষ্টা না হয়, তা দেখভাল করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনে হয়েছিল একটা সেনা ছাউনি করা দরকার। সেই সেনা ছাউনির জন্য তারা যে এলাকাটাকে পছন্দ করেছিল সেটা হলো আজকের ব্যারাক স্কোয়ার। সেই ব্যারাক স্কোয়ারের সঙ্গে সন্নিহিত আমাদের এই গোরা বাজার। বলা হয় গোরা বাজার মানে এখানে সাহেবরা থাকতো, তাদের গায়ের রং গোরা, তার থেকে নাকি গোরা বাজার হয়েছে। এখানকার এলাকায় সেই দিনের অনেক প্রতিফলন আমরা আজও দেখতে পাই। কোথাও ধোপা পট্টি, কোথাও চাল পট্টি, নানা রকমের পট্টি, মানে এগুলো সেই সময়কার ভিন্ন ভিন্ন
সেনাবাহিনীর ছাউনিকে নানা রকমের সাপ্লাই করার জন্য, নানা রকমের তাদের প্রতিদিনের প্রয়োজনকে সরবরাহ করার জন্য বিভিন্ন এলাকা বিভিন্নভাবে সেদিন পরিচিত হয়েছিল। সেদিন হয়তো অনেক বড় এলাকা ছিল, আজকের ওয়াইএমএ মাঠ সেদিন হয়তো সেনাবাহিনীর থাকার ছাউনি ছিল, কিন্তু মূল যেটা ব্যারাক স্কোয়ার, সেই ব্যারাক স্কোয়ার আজও আমাদের কাছে অক্ষত আছে। সেই ব্যারাক স্কোয়ার একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। 1757 সালে ব্রিটিশরা দখল করল ক্লাইভের নেতৃত্বে। তারপর এই ভারতবর্ষে ব্রিটিশের শাসনকে সব মানুষ মনে প্রাণে মেনে নিয়েছে তা তো নয়, তাই বিদ্রোহ বিক্ষোভ ছিল। ব্রিটিশ অনেক শক্তিশালী, তাই সেই বিদ্রোহ বিক্ষোভকে তারা দমন করতে পারত, কারণ তাদের হাতে সেনা ছিল, অস্ত্র ছিল, অর্থ ছিল, সব ছিল। কিন্তু সেদিনও মুর্শিদাবাদের একটা অংশে সিপাহীরা বলেছিল, না, আমরা ব্রিটিশের সব নৈরাজ্য, সব অপশাসন, সব স্বৈরাচারী মানসিকতাকে মানব না। এই ব্যারাক স্কোয়ারে সেনাদের প্যারেড হতো। সেই সেনাদের প্যারেডের আগে একটা খবর উঠে গেল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সেনাবাহিনীর জন্য যে নতুন অস্ত্র এনফিল্ড রাইফেল এনেছে, সেই এনফিল্ড রাইফেলে যে গুলি, সেই রাইফেলে লাগানোর আগে সেই গুলি রাখার যে জায়গাটা, যেখান থেকে গুলিটাকে পার করতে হতো, তাতে ছিঁড়ে সেইখানে চর্বি লাগানো আছে, যে চর্বি গরুর এবং শুয়োরের চর্বি। এই ঘটনা ঘটে যেতেই সিপাহীদের মধ্যে এক বিদ্রোহ শুরু হলো। তাদের বক্তব্য একটাই যে আমরা ব্রিটিশের তাবেদারি করতেছি, ব্রিটিশের সেনাবাহিনীতে নিশ্চয়ই আমরা একজন সেনাবাহিনী হয়েছে, একজন জওয়ান হয়েছি, তাই বলে আমাদের ধর্ম আস্থাকে আমরা বিসর্জন দিতে পারবো না। গরুর চর্বি হিন্দুদের কাছে সেটা হারাম, অর্থাৎ সেটা হলো পাপ। শুয়োরের চর্বি একইভাবে মুসলমানদের কাছে হারাম। অর্থাৎ শুয়োর এবং গরুর চর্বি যদি সেই রাইফেলের গুলিতে লাগানো হয় এবং সেই গুলি বার করতে যদি দাঁত দিয়ে সেই টোটা ছিঁড়তে গিয়ে গরু অথবা শুয়োরের চর্বিতে মুখ লাগাতে হয়, তার থেকে বিদ্রোহ করা ভালো। তাই মুসলমান হিন্দু উভয় বিদ্রোহ ঘোষণা করলো। কিভাবে বিদ্রোহ ঘোষণা করলো? তারা বলল, আমরা প্যারেড করব না, আমরা রাইফেল প্র্যাকটিস করব না। ব্রিটিশের সেনাবাহিনী তাদের যারা মাথা, একজন মনে হয় মিসেল বলেছিল একজন, সে তখন দেখলো এ তো বিদ্রোহ হচ্ছে। সেই বিদ্রোহকে দমন করবার জন্য সঙ্গে সঙ্গে তাদেরকে সমস্ত রাইফেল কেড়ে নিয়ে কামান তাদের মুখের দিকে ঘুরিয়ে বলা হলো, এই সেনাবাহিনীকে আমরা ডিসব্যান্ড করে দিলাম, ভেঙে দিলাম। 17তম ইনফ্যান্ট্রি ছিল সেদিন, 17th ইনফ্যান্ট্রি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটাকে ডিসব্যান্ড করে দেওয়া হলো, অর্থাৎ ভেঙে দেওয়া হলো। কেন? সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করল। কিন্তু ইতিহাস বলছে সেদিনের সিপাহী বিদ্রোহটা এটা ছিল একটা স্পার্ক। মাসটা ছিল ফেব্রুয়ারি মাস। সেদিন একটা ছোট্ট মতন স্ফুলিঙ্গ এখানটাই চলেছিল এই ব্যারাক স্কোয়ারে। সেই স্ফুলিঙ্গ আস্তে 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 ব্যারাকপুর হয়ে মিরাটে সিপাহী বিদ্রোহের দাবানলে রূপান্তরিত। অর্থাৎ সিপাহী বিদ্রোহ, যেটাকে ইতিহাসে বলা হয় ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, 1857 সালে, সেই প্রথম স্বাধীনতার যুদ্ধের যে স্ফুলিঙ্গ, সেই স্ফুলিঙ্গ কিন্তু প্রথম প্রজ্বলিত হয়েছিল এই ব্যারাক স্কোয়ারে। যে ব্যারাক স্কোয়ার আমাদের গোড়াবাজারের একদম সন্নিকটে, বহরমপুর শহরের একদম মাঝখানে। খেয়াল করে দেখুন, সেই সিপাহী বিদ্রোহ আজও আমাদের কাছে অমর। কারণ সেদিন ছিল ব্রিটিশের বিরুদ্ধে প্রথম ভারতীয়দের স্বাধীনতা অর্জনের এক মহৎ প্রচেষ্টা। সেদিন বহরমপুর থেকে শুরু হয়ে ব্যারাকপুর, সেই ব্যারাকপুরে আমরা দেখা পেলাম মঙ্গল পাণ্ডে। ওই দেখুন মঙ্গল পাণ্ডে স্টেজের মাথায় দাঁড়িয়ে আছে, হুঙ্কার ছেড়ে বলছে, ব্রিটিশ তোমাকে মানি না। যেদিন মঙ্গল পাণ্ডের কোর্ট মার্শাল করছে ব্রিটিশ তার বিদ্রোহের জন্য, তাকে সাজা দেওয়ার জন্য, তার ফাঁসি হওয়ার জন্য, মঙ্গল পাণ্ডেকে জিজ্ঞেস করা হলো, তোমার কোনো শেষ ইচ্ছা আছে? মঙ্গল পাণ্ডে বলছে
যে আমি যা করেছি সজ্ঞানে করেছি, বুঝে শুনে করেছি, ব্রিটিশকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে করেছি, তাই আমি জানি আমার মৃত্যু হতে পারে, সেই মৃত্যুকে আমি মেনে নিচ্ছি। ওই দেখুন সে দাঁড়িয়ে আছে আমাদের প্যান্ডেলের মাথায়, মঙ্গল পাণ্ডে। সেই বহরমপুর থেকে ব্যারাকপুর, সেই ব্যারাকপুরের সিপাহী বিদ্রোহের আগুন ধীরে ধীরে দাবানলে পরিণত হতে হতে চলে গেল মিরাট, চলে গেল কানপুর, চলে গেল ঝাঁসি। ভারতবর্ষের মানুষ দেখলো, পৃথিবীর মানুষ দেখলো পরাধীন ভারতের এক নতুন উত্থান। বিদ্রোহের মাধ্যমে তারা ব্রিটিশ শাসনকে উৎখাত করতে চায়। পারেনি আমরা সেদিন ব্রিটিশ শাসনকে উৎখাত করতে, কিন্তু সেদিন ভারতবর্ষের মানুষ প্রমাণ করে দিল যে ব্রিটিশ যে ধর্মের নামে, জাতের নামে আমাদেরকে বিভাজিত করে রেখেছে, ধর্ম জাত সব ভুলে আমরা ভারতীয় হয়ে ব্রিটিশকে উৎখাত করতে বদ্ধপরিকর। তাই আমরা কি দেখলাম, যেমন মঙ্গল পাণ্ডে, তেমন দিকে দিকে হাজারে হাজারে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করলো ব্রিটিশের বিরুদ্ধে। ফেব্রুয়ারিতে শুরু হলো বহরমপুরে, জুলাই চলে গেল মিরাটে, তারপর চলে গেল দিল্লিতে। ইতিহাস তার সাক্ষী দেয়। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাতিয়া টোপে, মনে করে দেখুন তাদের নামগুলো, মনে করে দেখুন হজরত মহল, মনে করে দেখুন ফতে খান, মনে করে দেখুন আহমদুল্লাহ শাহ, কত নাম পাবেন। সেদিন ব্রিটিশের বিরুদ্ধে লড়তে লড়তে যখন দিল্লি পৌঁছে গেল সিপাহীরা, তাদের বিরুদ্ধে গোটা ব্রিটিশ বাহিনী যখন দিল্লিকে রক্ষা করার জন্য পাল্টা আক্রমণে নামলো, তখন ভারতীয় সিপাহীরা দিশাহীন হয়ে গেল। সেই অবস্থায় ইতিহাস বলছে, সেই সিপাহী বিদ্রোহে সাধারণ মানুষের অংশগ্রহণ হয়েছে দেখবার মতো। সেই সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্যে একটা বিশাল অংশ ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষ। দিল্লি রাজপথে ২৭,০০০ মৌলবী সেটা হত্যা হয়েছিল ব্রিটিশের হাতে, লক্ষ্য ভারতবর্ষের স্বাধীনতা অর্জন। তাই যে কথাটা বলতে চাইছি তাহলে এই যে এই স্বাধীনতা ভারতবর্ষের সকলের অবদানের ফল, তারই একটা ছোট্ট প্রতিরূপ এখানটায় আনা হয়েছে। এই দেখুন সেই সিপাহী বিদ্রোহের প্রকৃত রূপ। এটাই করেছে এই সান্টা প্রক্রিয়া ক্লাবের পক্ষ থেকে আপনাদের কাছে, এটাই আমাদের এবারের উপস্থাপন। আমরা দীর্ঘদিন ধরে পুজো করছি। আজকে যে ছেলেটাকে দেখলেন বক্তব্য রাখছে, এই সান্টা প্রক্রিয়া ক্লাবের জেনারেল সেক্রেটারি হিসাবে তার বাবা খোকন মিশ্র, তার হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। অনেকে এই পুজোর অনেক দিকপাল ছিল যারা আমাদের মধ্যে নেই। অতিষ্ঠিন আমাদের ভাই কালটু, সেও নেই, অনেকে নেই, আবার অনেকে আছে, কিন্তু সবাই এই পুজোর সঙ্গে আবেগান্বিত হয়ে থাকে। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এই পুজোর সঙ্গে বহরমপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ তারাও কিন্তু আবেগে অভিভূত হয়। নাহলে এত মানুষের উপস্থিতি একটা উদ্বোধনকে কেন্দ্র করে তো হওয়ার কথা ছিল না। আজকে সারা দেশ জুড়ে এই দীপাবলি উৎসব পালিত হচ্ছে। বাংলায় আমরা যাকে বলি কালী মাতার উৎসব, যাকে বলি আমরা শক্তি মাতার উৎসব, যাকে বলি আমরা শ্যামা মায়ের উৎসব, সেটাই উত্তর ভারতে হয়ে যায় আজকে দিওয়ালি, আলোর উৎসব। সেখানে বলা হয় রাবণকে বধ করে রাম অন্যায় পতন ঘটিয়ে ন্যায় প্রতিষ্ঠা করে প্রবেশ করেছিল অযোধ্যা নগরীতে। তাই তাকে স্বাগত জানানোর জন্য আলো জ্বলেছিল গোটা অযোধ্যা নগরী জুড়ে, তাই দীপাবলি উৎসব। ঠিক একইভাবে দক্ষিণ ভারতে সেখানে বলা হয় কৃষ্ণ নরকাসুরকে বধ করে এই দিন তার জয় হাসিল করেছিল। আজকের দিনে আবার ভারতবর্ষের বিভিন্ন ভিন্ন এলাকায় লক্ষ্মী গণেশের পুজো করা হয়, কারণ তারা মনে করে আজকের দিনে লক্ষ্মী তাদের ঘরে প্রবেশ করে যদি আপনাদের বাড়িতে আলো জ্বালানো হয়। তাই বাড়িতে গিয়ে আলো জ্বালাবেন যদি লক্ষ্মী প্রবেশ করে। লক্ষ্মী প্রবেশ করা মানে ধন দৌলত প্রবেশ করা, এবং নিশ্চয়ই সে সুযোগ ছাড়বেন না। তাই এই উৎসব ভিন্ন ভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন ভাবে আজকে তার পরিচয় বহন করে চলেছে। যে পরিচয়ের মধ্যে আমরা বাঙালিরা এই কালী উৎসবকে একদিকে যেমন পাপের পতনের, তেমনি আমরা কালীমাকে আমাদের মা বলেও আমরা গ্রহণ করতে শিখেছি। তাই কালী মাতা আমাদের কাছে কখনো ডেস্ট্রয়ার, কখনো আমাদের কাছে মাদারলি অ্যাফেকশনের।
অর্থাৎ কালিমা আমাদের কাছে এক ভয়ঙ্কর অপরাধের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে দমনকারী এক শক্তি। পাশাপাশি দেবী মাকে আমরা আমাদের মা বলেও সম্বোধন করে তার চরণে আশ্রয় নিয়ে তার কাছে সবকিছু চাইতে যাই। এইভাবে বাংলায় যুগ যুগ ধরে এই কালী পুজো, এই শ্যামা পুজোর আয়োজন হয়ে থাকে। এইভাবেই এই বাংলায় একদিকে যেমন দীপাবলি, তার সঙ্গে কালী পুজো একসঙ্গে আমরা উদযাপন করি। তাই এখানে 14টা প্রদীপ জ্বলে, অন্য জায়গায় তাদের মতন করে তারা উৎসব আরম্ভ করে। এইভাবেই আমাদের উৎসব এগিয়ে চলে। বাঙালির 12 মাসে 13 উৎসব। শুরু হয়েছিল গণেশ পুজো, এলো বাবা বিশ্বকর্মা, তারপরে এলো মা দুর্গা, তার মাঝখানে মহালয়া, মা দুর্গার পর এলো মা লক্ষ্মী, তারপর এলো মা কালী, এবার আসবে মা জগদ্ধাত্রী। এইভাবে কখনো মা, কখনো বাবা, আমরা তাদেরকে সেবা করে, তাদের আরাধনা করে, তাদের কাছে আমাদের শ্রদ্ধা অঞ্জলি অর্পণ করে আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাই। তার মাঝখানে কখনো শবে বরাত আসে, কখনো ঈদ আসে, কখনো বকরিদ আসে। এইভাবেই আমরা মিলেমিশে একসঙ্গে সকলের উৎসব পালন করার মধ্য দিয়ে সমাজবদ্ধ জীব হিসাবে আমরা আমাদের পরিচয়কে বহন করে চলি। আমরা সেই পরিচয়কে বহন করে আগামী দিনে এগিয়ে চলব। শুধু চাইব মায়ের কাছে, আজকে যখন দীপাবলি, এই দীপাবলি উৎসবে চাইব এই দীপাবলি যে রোশনি, যে আলো, সেই আলোতে আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্বের বন্ধন আরো অটুট হোক। नफरत को भगाओ और नफरत को भगाओ, दिया जलाओ। और इस मौके पे जो रिश्ते में बिगड़े हुए चीजें हैं सबको सुधार लो। অর্থাৎ আমরা এই সুযোগে আমরা আমাদের মধ্যে ঘৃণা, বিদ্বেষকে ত্যাগ করব। আমরা প্রদীপের আলোর মধ্য দিয়ে একে অপরের কাছে আসার যে সুযোগ পাই, সেই সুযোগে আমাদের মধ্যে যদি ভ্রাতৃত্ববোধে, সম্প্রীতিবোধে কোথাও কোনো রকম ফাটল ধরে, সেটাকে শুধরে নিয়ে আগামী দিনে এগিয়ে যাব। গুরুজনরা আমার প্রণাম নেবেন, মায়ের আমার শ্রদ্ধা নেবেন, ছোট ছোট ভাই বোনদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবারই মঙ্গল কামনা করি, সকলের সুখ কামনা করি। নমস্কার। হ্যালো, এবারে আমাদের